হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট। আজ তোমাদের ক্লাস 11 এর ভেক্টর হবে। আজকের টপিক হচ্ছে কি ভেক্টর, সাবজেক্ট হচ্ছে ভেক্টর। যে ভেক্টর অ্যাকচুয়ালি একটা পুরো চ্যাপ্টার আছে তোমাদের, যেটা অনেকেরই ধারণা যে স্যার ভেক্টর তো কোথাও এক্সট্রা ভাবে তো কোনো কোশ্চেন আসে না, আসলেও তো এইটুকু কোশ্চেন আসে, কিন্তু সেক্ষেত্রে ভেক্টরের ভেক্টর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বলতে এটা একটা ম্যাথমেটিক্স এর পার্ট অফ ম্যাথমেটিক্স, যেখানে বিএসসি লেভেলের পুরো একটা মোটা বই আছে, শুধুমাত্র একটা আলাদা বই আছে ভেক্টরের। তো এই ভেক্টর ছাড়া কিন্তু যাদের ধারণা যে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, 11-এ যা হোক করে কাটিয়ে চলে যাব, পরে যা হয় দেখে নিব, সেক্ষেত্রে যারা এটা করবে তারা পুরোটাই ভুল। কারণ ভেক্টর ছাড়া কোনো জায়গা ফিজিক্সের সম্ভব নয়। যেমন তোমাদের যদি আমি সবথেকে বড় জিনিস বলি, প্রত্যেকটা জায়গায় ভেক্টর অ্যাপ্লিকেশন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ভেক্টর অ্যাপ্লিকেশন আছে। যেমন তুমি যদি ধরো নিউটনের গতিসূত্র বা নিউটন ল অফ মোশন যদি দেখো, সেখানেও ভেক্টর অ্যাপ্লিকেশন আছে। সেখানে ভেক্টর অ্যাপ্লিকেশন যখন সাম্যাবস্থায় থাকবে কোনো জিনিস, সেক্ষেত্রে তোমাকে ভেক্টর অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, আবার তুমি যদি ওয়ার্ক এনার্জি বা কার্য শক্তি যেখানে দেখো, সেখানে তোমার ভেক্টর আছে। যেমন তোমার ডাব্লিউ সমান এফ এস কস থিটা, মানে এখানে ডট প্রোডাক্ট, এখানে এটাও আছে। আবার এক্ষেত্রে ওয়ার্ক এনার্জি ছাড়াও যদি আমি বলি ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমাদের আছে কি, ইলেকট্রোস্ট্যাটিক্সেও আছে, যেখানে তোমার উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল, সেখানেও অ্যাপ্লিকেশন আছে। কিংবা এর পরে যদি আমি বলি টর্ক, তো সেখানেও আছে তোমার ভেক্টর অ্যাপ্লিকেশন। তো ভেক্টর একটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল একটা জায়গা বা ম্যাথমেটিক্স এর একটা পার্ট, যেখানে তোমাদেরকে পুরো ভেক্টরটা সম্পূর্ণভাবে বুঝতে হবে। এবং পুরোটা যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের, ইচ এন্ড এভরি চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেক্টর অ্যাপ্লিকেশন আছে। আর যদি ভেক্টর অ্যাপ্লিকেশন না জানো, মানে মেনলি হচ্ছে কম্পোনেন্ট নেওয়া বা উপাংশ বরাবর যে বিভাজন করা, সেটা যদি না জানো, তাহলে কিন্তু ভেক্টর যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রায় ধরো না 50% জিনিসই তোমরা কিন্তু পারবে না। সেক্ষেত্রে ভেক্টরটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো অনেকে আবার বলবে না যে ভেক্টর কেন পড়াচ্ছেন, কারণ ভেক্টর ছাড়া অসম্ভব, ভেক্টর ছাড়া সম্ভব নয়। যদিও এর নাম্বার কম আসে, মানে এক্সামে নাম্বার কম আসে, কিন্তু এখানের অ্যাপ্লিকেশনটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে আছে ভেক্টরে, কারণ এই ভেক্টর প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে এর পরে অ্যাপ্লিকেবল হবে। তো সবাই কিন্তু ভেক্টরটা মন দিয়ে পড়বে আর পুরোটা বোঝার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা লাস্ট যতগুলো চ্যাপ্টার হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভেক্টরের অ্যাপ্লিকেশন থাকবেই থাকবে, মাস্ট। তো দেখো, আমরা ছোটবেলায় বা ক্লাস 9-এ প্রায় জায়গা পড়েছি যে ভৌত রাশির পরিমাপ যখন চ্যাপ্টার ছিল, সেখানে আমরা পড়েছি যে রাশি কয় প্রকার, না রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। সেক্ষেত্রে দেখো আমরা তখন কি পড়তাম, আমি যদি তোমাদেরকে বলি, একটা দিকে যদি বলি ভেক্টর রাশি, আরেকটা দিকে যদি বলি তোমাদের স্কেলার রাশি, একটা যদি বলি ভেক্টর রাশি, আরেকটা যদি বলি স্কেলার রাশি, তাহলে সেক্ষেত্রে তোমরা স্কেলার রাশি সম্পর্কে কি জানো? স্কেলার রাশি সম্পর্কে জানি যে স্কেলার রাশি তাকে বলবো যার মান আছে কিন্তু দিকটা কি নেই, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কি স্কেলার রাশি। আচ্ছা, ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি বলবো? ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলবো যে তাকেই আমরা বলবো ভেক্টর রাশি যার মান প্লাস দিক দুই আছে, তাকে আমরা কি বলবো?
ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির যে সংজ্ঞাটা মান ও দিক দুই আছে, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাই না? কিন্তু এটা কিন্তু একটা কমপ্লিট ডেফিনেশন না যে ভেক্টর রাশির মান এবং দিক দুই আছে বা মান বা অভিমুখ দুই আছে। এটা একটা কিন্তু কমপ্লিট ডেফিনেশন না। তোমরা এখন পড়ছো ক্লাস 11, অনেক অনেক বইতেও লেখা আছে যে মান এবং দিক দুই আছে। সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক, কিন্তু প্রপারলি ঠিক না। প্রপারলি যদি বলতে চাই যে ভেক্টর রাশি কাকে বলবো, যার মান দিক আছে এবং তার সাথে সাথে ট্রায়াঙ্গেল ভেক্টর এডিশন রুল, এডিশন রুল যারা ফলো করে তাদের কি বলবো, ভেক্টর রাশি। ট্রায়াঙ্গেল এডিশন রুল মানে হচ্ছে যে ত্রিভুজের যোগের যে সূত্র, সেই সূত্রটা যার মান থাকবে, ঠিক আছে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন তার দিক থাকবে এবং ট্রায়াঙ্গেল ভেক্টর এডিশন যারা মেনে চলবে তাদেরকে কি বলবো আমরা, তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি। তাহলে এক্ষেত্রে ভেক্টর রাশি যদি আমি উদাহরণ দিই, ভেক্টর রাশি যদি আমি উদাহরণ তোমাদের দিই ভেক্টর রাশি, সেক্ষেত্রে ভেক্টর রাশির উদাহরণ আমরা কি বলতে পারি, যে ভেক্টর রাশির উদাহরণ আমরা বলতে পারি যে কি বল, বা বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ, কারণ কি ফোর্স। আমি যদি বলি যে 5 নিউটন, তাহলে ভেক্টর রাশি কিভাবে হলো, ভেক্টর রাশি কিভাবে হলো? আমি যদি বলি যে আমি এই বোর্ডটাকে ঠেলছি, ঠিক আছে, 5 নিউটন বল দিয়ে, ঠিক আছে, কিন্তু কোন দিকে ঠেলছি সেটা তো জানাটা ইম্পর্টেন্ট। আমি যদি বলি এটাকে আমি এদিকে ঠেলছি, দেখো এদিকে ঠেলছি, নড়ছে কিছুটা, কিন্তু আমি যদি এই দিক বরাবর ঠেলি তাহলে এটা এই দিকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি এটা কি বলবো যে 5 নিউটন, মান তো আছে অটোমেটিকলি 5 নিউটন, কিন্তু দিকও আছে। দিকটা কি, আমি যদি বলি আমি এদিকে ঠেলি তাহলে কি হবে, এটা নর্থ। আমি যদি বলি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, সেক্ষেত্রে কি বলবো, সেক্ষেত্রে বলবো যে যার মান এবং দিক দুই আছে এবং যারা ভেক্টর এডিশন, ট্রায়াঙ্গেল ভেক্টর এডিশন রুল ফলো করে তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো যে আমরা ভেক্টর রাশি। আচ্ছা, এবার স্কেলার রাশির উদাহরণ কি বলতে পারি, আমি যদি বলি যে ভর, আমি বললাম যে 5 কেজি ভর, হ্যালো, 5 কেজি ভর মানে এম সমান 5 কেজি, মাস সমান 5 কেজি। তাহলে মাস সমান 5 কেজির ক্ষেত্রে আমরা বললাম যে ভরটা 5 কেজি। এখানে কি এটা ডিফাইন করার দরকার আছে যে কোন দিকে 5 কেজি, কারণ কি এদিকে নেই, কারণ এটা হচ্ছে কি স্কেলার রাশি। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভেক্টর রাশি কি, আবার বলছি, যাদের মান দিক আছে। এটা তোমরা ক্লাস 9 বা ছোটবেলাকার ডেফিনেশনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটাও বলতে হবে যে যারা ট্রায়াঙ্গেল ভেক্টর এডিশন রুল ফলো করে তাদেরকে বলবো কি আমরা ভেক্টর রাশি। যে ভেক্টর রাশি মানে কি, যেমন আমি বললাম যে ফোর্স 5 নিউটন ফোর্স, তাহলে 5 নিউটন ফোর্সটা কোন দিকে লাগছে, হয় তোমার ডান দিকে লাগবে, বাম দিকে লাগবে, উপরে নিচে, তো সেই ডাইরেকশনটা কি ডিফাইন করতে হবে। আচ্ছা, এরপরে কি স্কেলার রাশি, যার মান এবং দিক নেই, তাদের কি বলবো, তাদেরকে বলবো মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলবো স্কেলার রাশি। যেমন আমি যদি বলি ভর 5 কেজি ভরের কোনো বস্তু। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে স্কেলার রাশির ক্ষেত্রে আরো কি বলতে পারি, তো সেক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে স্কেলার রাশি কি নরমাল যে বীজগাণিতিক যে যোগ বিয়োগের রুল, মানে অ্যালজেব্রিক, মানে সিম্পল অ্যালজেব্রিক রুল, সিম্পল অ্যালজেব্রিক রুল কি করে, ফলো করে। মানে সাধারণ যে বীজগণিতের যে নিয়ম, সেই নিয়মগুলো কিন্তু কি স্কেলার রাশি
ফলো করে। আর যদি আমরা বলতে যাই, যদি স্কেলার রাশির যদি কোনো একটা জিনিস যদি আমরা চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে স্কেলার রাশির কি পরিবর্তন ঘটবে? অবশ্যই ঘটবে। যেমন ধরে আমি বলছিলাম যে মাস মানে এম সমান 5 কেজি, তাহলে এক্ষেত্রে যদি আমি 1 কেজি কমিয়ে দেই তাহলে 4 কেজি, তাহলে কি স্কেলার রাশির পরিবর্তন ঘটবে। তার মানে কি শুধুমাত্র মান পরিবর্তনে, তাহলে কি বলতে পারি যে শুধুমাত্র মান পরিবর্তনে, শুধুমাত্র মান পরিবর্তনে, মান পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হতে পারে। আচ্ছা, আবার যদি ভেক্টর রাশি দেখি, ভেক্টর রাশির ক্ষেত্রে ধরো আমি বলেছিলাম যে ফোর্স লাগছে কত, 5 নিউটন, কোন দিকে, টুয়ার্ডস ইস্ট। হলো, আমি যদি বলি যে 5 নিউটন বল লাগছে, 5 নিউটন কোন দিকে, দক্ষিণ দিকে। হলো, তো সেক্ষেত্রে আমি যদি 5 নিউটনের ক্ষেত্রে আমি যদি মানটাকে যদি আমি কমিয়ে করি যে 4 নিউটন, আচ্ছা 4 নিউটন আমি এটা বললাম যে দক্ষিণ দিকে, হলো দক্ষিণ দিকে। আবার ফোর্সটা আমি ধরো 4 নিউটনই রাখলাম, কিন্তু আমি এটার দিকটা কোথায় করলাম চেঞ্জ, পূর্ব দিকে। তাহলে দেখো ভেক্টর রাশি কখন পরিবর্তন ঘটতে পারে, ভেক্টর রাশির পরিবর্তন কখন ঘটতে পারে না, ভেক্টর রাশির পরিবর্তন তখনই ঘটবে যখন এক তো আমরা তার মানটা চেঞ্জ করব। তাহলে কি লিখতে পারি যে ভেক্টর রাশির মান ও দিক, মান বা দিক, মান বা দিক যদি পরিবর্তন করা হয়, পরিবর্তন করা হয়, তবে ভেক্টর রাশির পরিবর্তন ঘটবে। ভেক্টর রাশির পরিবর্তন কি হবে, ঘটবে। তাহলে এক্ষেত্রে যেমন স্কেলার রাশির ক্ষেত্রে কি দেখলাম যে শুধুমাত্র যদি আমরা তার মানটা বা শুধুমাত্র তার ম্যাগনিটিউডটা যদি আমরা চেঞ্জ করতাম, তাহলে কি হতো, ওই রাশি স্কেলার রাশিটার পরিবর্তন ঘটতো। আর এক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, আমরা তার ম্যাগনিটিউডটা চেঞ্জ করব বা তার মানটা চেঞ্জ করব। যেমন এখানে 5 নিউটন ছিল কি দক্ষিণ দিকে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করলাম কি, তার মানটা চেঞ্জ করলাম, 5 নিউটন ছিল, তার মানটা চেঞ্জ করলাম কি 4 নিউটন। তাহলে তার কি ভেক্টর রাশির পরিবর্তন ঘটলো। আবার অপোজিট দিকে যদি আমি বলি যে তার মানটা 4 নিউটনই ছিল, কিন্তু 4 নিউটনে আমরা তার ডাইরেকশনটাকে চেঞ্জ করলাম পূর্ব দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি যে সেক্ষেত্রে তাহলে আমরা কি ভেক্টর রাশিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি ভেক্টর রাশি কিভাবে চেঞ্জ করতে পারি, হয় আমরা তার মান চেঞ্জ করব, নয় আমরা তার ডাইরেকশন চেঞ্জ করব বা দিক চেঞ্জ করব বা অভিমুখ চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে ভেক্টর রাশির পরিবর্তন আমরা করতে পারি। আচ্ছা, এরপর ধরো ধরো কোথাও লেখা আছে যে, ধরো কোথাও লেখা আছে যে ফোর্স 10 নিউটন এবং ফোর্স -10 নিউটন। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝবো, যদি কোথাও লেখা থাকে যে ফোর্স বা বল বা আদার্স আলাদা কিছু যদি লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কি বলবো, ধরো ফোর্স এখানে দেওয়া আছে 10 নিউটন আর অন্যদিকে ফোর্স দেওয়া আছে যে -10 নিউটন। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝবো, এক্ষেত্রে আমরা কিন্তু এটা ভেক্টরই বুঝবো, এটা বুঝবো যে একটা ভেক্টরই, কিন্তু 10 নিউটন মানে কি, এখানে শুধুমাত্র কি বোঝাচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, বোঝাচ্ছে যে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। যে +10 নিউটন মানে কি, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে +10 হবে, আর যদি মাইনাস হয় তাহলে কি হবে, মাইনাস অ্যাক্সিসের দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে এইটা একটা সাধারণ জিনিস বলে রাখলাম, খাতায় নোট করে তুলে রাখবে। আচ্ছা, এর পরে যদি আমরা যদি
যে চাই, আমরা যদি কি চাই, যে আমরা যদি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, যে অ্যাকচুয়াল যদি ভেক্টরকে আরো একটু ডিটেইলে বুঝতে চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কি করব, যদি ধরো আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, ভেক্টর রিপ্রেজেন্টেশন করি, ভেক্টর রিপ্রেজেন্টেশন বা ভেক্টরকে যদি আমরা উপস্থাপনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টরকে কিভাবে বোঝাতে পারি, যে এক তো আমরা বলতে পারি যে ভেক্টর রিপ্রেজেন্টেশন, এক তো বলতে পারি ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে পারি, ম্যাথমেটিক্যালি। আর ভেক্টরে আমরা আরেকটা কি দেখি, যে ভেক্টরকে আমরা গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করি। তাহলে কি হলো, ভেক্টরকে যদি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এক তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, আর একটা কি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। তাহলে যদি আমি ম্যাথমেটিক্যাল ব্যাপারটাকে যদি বলি, যে আমি যদি বললাম যে ধরো যে এ হলো, তাহলে সেখানে কি থাকবে, এ ইন্টু এ ক্যাপ, এ ইন্টু এ ক্যাপ। তাহলে মানেটা কি বোঝাচ্ছে, তাহলে দেখো মানেটা বোঝাচ্ছে যে এই যে এ, এইটা কি বলা হচ্ছে, কি এইটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে মান। আর এই যে এ ক্যাপ, এটাকে বলা হচ্ছে কি দিক। আর এই যে উপরে যে এই যে একটা আছে, এইটাকে কি বলছে, এই যে একটা ক্যাপের মতো আছে, এটাকে আমরা বলছি কি ক্যাপ, যেটাকে বলছি কি এ ক্যাপ। তাহলে যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট করি, তাহলে এ যদি বলি এ ভেক্টর সমান এ ইন্টু এ ক্যাপ, তাহলে যদি কোথাও লেখা থাকে এফ ভেক্টর, এফ ভেক্টর যদি এফ লেখা থাকে, তাহলে সেখানে কি কি থাকবে, তাহলে আমরা লিখবো যে এফ ইন্টু এফ ক্যাপ। কারণ কি ভেক্টরের কি আমরা কি জানি, মান আর দিক, তাই না। তাহলে দেখো এখানে কি এই যে নরমাল যেটা, এটাকে বলবো কি মান, আর এইটাকে এই ক্যাপটাকে বলবো কি দিক বা অভিমুখ। এটা কি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি ভেক্টরকে এইভাবে, যে যদি আমি বলি যে ভেক্টর এ, তাহলে তার মধ্যে কি থাকবে, এ আর এ ক্যাপ, আর যদি এফ থাকে তাহলে কি হবে, এফ আর এফ ক্যাপ। এভাবে আলাদা আলাদা আরো কোনো রাশি তৈরি করা যাবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আর যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, দেখো গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি, যে ধরো ভেক্টরই যখনই আমরা বলি যে ভেক্টর, আমি যদি বলি যে এফ ভেক্টর, তাহলে সেটাকে ভেক্টরকে বোঝানোর জন্য এই যে আমরা একটা মাথার সেই রাশিটার মাথায় যে আমরা একটা অ্যারো চিহ্ন দিই, সেই অ্যারো চিহ্নটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এই অ্যারো চিহ্নটাকে কিভাবে আমরা বলতে পারি, যে এই যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নর এই যে এই যে এই যে একদম যে সাইড, এটাকে বলা হচ্ছে কি টেল, টেল। আর এই যে অ্যারো পজিশনটা, এটাকে বলা হচ্ছে কি হেড, টেল আর হেড। আর এই যে মাঝের অংশ, যেখানে কি থাকে, কি যেখানে থাকে কি, যেটাকে কি বোঝায়, কি মান বা ম্যাগনিটিউড। হলো, তাহলে এটাকে কি বলবো, এটাকে লেজ বলবো, এটাকে মাথা বলবো। আর এই যে পার্টটা, এই পার্টটা কি বলবো, এই পার্টটা কি বোঝায়, এই পার্টটা তার মান বোঝায়। তাহলে আমরা দেখলাম যে যদি ভেক্টরকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, বা ভেক্টরকে যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, ভেক্টর রিপ্রেজেন্টেশন দুভাবে করা যায়। একটা ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি ভেক্টরকে, আর আরেকটা কি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। তাহলে দেখো যদি আমি এখানে বলি যে ভেক্টর ভেক্টর এ, তাহলে দেখো গ্রাফিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, গ্রাফিক্যালি যখনই আমরা এর মাথায় অ্যারো একটা দিচ্ছি, আমরা একটা অ্যারো দিচ্ছি, সেক্ষেত্রে কি এটাকে কি বোঝাচ্ছে, যে আমি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি। আর যখনই আমরা ভেক্টর এ লিখি, তাহলে তখন কি থাকে, তার ভিতরে এ ইন্টু এ ক্যাপ থাকে। তাহলে তাহলে কি থাকে, এর মধ্যে মান থাকে, আর এ ক্যাপ মানে দিক থাকে। তাহলে এক্ষেত্রে এইটা তো বোঝা একদমই সহজ হয়ে গেল, যে ভেক্টরের মধ্যে কি থাকে, গ্রাফিক্যালি একটা পার্ট থাকে, আর একটা ম্যাথমেটিক্যাল পার্ট থাকে। ম্যাথমেটিক্যালি আমরা মান এবং দিকটাকে বোঝাই, আর গ্রাফিক্যালি আমরা এই যে মাথায় যে অ্যারো চিহ্নটা দিই, সেটাকে আমরা গ্রাফিক্যালি বোঝাই। ঠিক আছে, কোনো অসুবিধা?
এবার দেখো, এবার সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মানে বেসিক জিনিসগুলো যেগুলো মানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেগুলো। দেখো এবারে যদি আমরা বলি যে ভেক্টর তো হলো, ভেক্টরের ক্ষেত্রে এবারে আমরা যদি তার কোণ দেখতে চাই বা অ্যাঙ্গেল দেখতে চাই, তাহলে ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল বা কোণ আমরা কিভাবে দেখি? তাহলে লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ ভেক্টর বা ভেক্টরের কোণ আমরা কিভাবে দেখি? দেখো ভেক্টরের কোণ আমি ডেফিনেশন লিখবো না, ডেফিনেশন বইয়ে আছে, সমস্ত কিছুই বইয়ে আছে, যেটাকে সহজভাবে উপস্থাপন করা যায় সেটাই করব। তাহলে ভেক্টরের অ্যাঙ্গেল বোঝানোর জন্য আমরা কি করব বা ভেক্টরের অ্যাঙ্গেল কিভাবে দেখব? দেখো সব থেকে দুটো জিনিস আমি বললাম, তো দুটো জিনিস, যে একটা তো ভেক্টর কি, ভেক্টরে একটা কি থাকে লেজের অংশ থাকে, লেজ, আর একটা কি মাথা থাকে, হলো। আচ্ছা, তাহলে ভেক্টরের যে এই যে অ্যাঙ্গেল অফ ভেক্টর বা ভেক্টরের অ্যাঙ্গেল দেখার জন্য আমরা কি করব? এক নম্বর হচ্ছে যে কন্ডিশন। আমি যদি বলি যে কন্ডিশন কি, কন্ডিশন বা কেস, কন্ডিশন গুলো কি কি থাকবে? যে এক নম্বর, দুটো ভেক্টরের সবসময় টেল প্লাস টেল, বা এটাকে তুমি যদি বাংলা লিখতে চাও, বা লেজ প্লাস লেজ, বা মাথা প্লাস মাথা, মানে হেড টু হেড পজিশন, মানে টেল টু টেল পজিশন, আর হেড প্লাস হেড পজিশন, হেড প্লাস হেড পজিশন যদি হয়, তবেই কি সেই ভেক্টরটা কি হবে, সেই ভেক্টরটা আমরা নিতে পারবো। যেমন দেখো, আমি যদি বলি যে এইটা একটা ভেক্টর হলো, আচ্ছা আরেকটা ভেক্টর কি, এইটা একটা ভেক্টর, তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো অবশ্যই আমি যদি বলি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো কন্ডিশন কি হয়, লেজ প্লাস লেজ মানে টেল প্লাস টেল, বা হেড প্লাস হেড পজিশন থাকতে হবে। দেখো এর হেড তো এইখানে আর এর হেড এখানে, তাহলে কি টেল প্লাস হেড হয়ে যাচ্ছে। তাহলে কি যদি এরকম হয়, যদি এরকম কোনো কন্ডিশন আসে যে টেল প্লাস হেড, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই পুরো ভেক্টরটাই ভুল, পুরো ভেক্টরটাই ভুল হবে। আচ্ছা, তাহলে কি হবে? হয় লেজ প্লাস লেজ হবে, প্লাস হয় মাথা প্লাস মাথা হবে, হলো। তাহলে দেখো, তাহলে এইখানে আমি আরেকটা জিনিস বলতে পারি যে দেখো হয় এটা, আর যদি আমি এইভাবে একটা ভেক্টর তৈরি করি, তাহলে সেক্ষেত্রে দেখো টেল প্লাস টেল মিলে গেছে, তাহলে এটা এখানে ক্ষেত্রে কি ভেক্টরটা সঠিক এবং এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হতে পারে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি বলি যে আমার টেল বা হেড প্লাস হেড পজিশন তো মিলে গেল, কোনো অসুবিধা নেই। টেল প্লাস হেড এবং হেড পজিশন মিলে গেল। দেখো এইটা একটা টেল প্লাস টেল পজিশন। এইবারে আমি যদি বলি যে ধরো এইটা একটা অ্যাঙ্গেল হলো, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কোনটা সঠিক? আমি বললাম যে এখান থেকে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে আর এইখান থেকে একটা অ্যালফা অ্যাঙ্গেল তৈরি করছে, হলো। তাহলে এই দুটোর মধ্যে কোন অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো? কোশ্চেন। তো দেখো তাহলে কন্ডিশন কি, আরেকটা হলো যে সবথেকে স্মলেস্ট অ্যাঙ্গেল বা সবথেকে ছোট কোণ যেটা হবে, স্মলেস্ট অ্যাঙ্গেল যেটা হবে বা সবথেকে ছোট কোণ, সেটাই কি হবে? কি অ্যাঙ্গেল অফ ভেক্টর। তাহলে আমি যদি বলি এই আলফা অ্যাঙ্গেলটা কি হবে না, তার কারণ হচ্ছে কি সবথেকে ছোট অ্যাঙ্গেল কি থিটা, তাহলে হবে কি এই সবথেকে ছোট অ্যাঙ্গেল এই থিটাটাই কি হবে সবথেকে অ্যাঙ্গেল অফ ভেক্টর হবে। তাহলে কি এটা ভুল, এটা সঠিক?
তাহলে কন্ডিশন কি হলো, অ্যাঙ্গেল অফ ভেক্টর দেখার যে 1 নম্বর তো টেল টু টেল পজিশনে থাকতে হবে, 2 নম্বর হেড টু হেড পজিশনে থাকতে হবে, আর 3 নম্বর কি সবথেকে ছোট কোণ বা স্মলেস্ট অ্যাঙ্গেল হতে হবে, তবেই কি হবে অ্যাঙ্গেল অফ ভেক্টর আমরা দেখতে পাবো। আচ্ছা যদি বলি যে আমি ধরে বললাম যে এ এন্ড বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল ধরো থিটা হয়, তাহলে বি এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে, এটা তোমরা এরপরে অ্যাঙ্গেলটা কি হবে এটা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা এরপরে যদি আমি দেখি, এরপরে যে ভেক্টরকে যদি আমরা শিফট করি বা ভেক্টরকে যদি আমরা সরাই, তাহলে ভেক্টরকে কি আমরা সরাতে পারবো? ক্যান উই শিফট দ্য ভেক্টর? ভেক্টরকে কি আমরা সরাতে পারবো বা ভেক্টরকে কি সরানো যায়? বা তাহলে দেখো ভেক্টরকে সরানো যাবে। দেখো 1 নম্বর তো ভেক্টরের মান এবং দিক দুই আছে, মান তো তার অটোমেটিক্যালি কনস্ট্যান্ট থাকে, ইন জেনারেল চেঞ্জ হয় না, কিন্তু ভেক্টরকে শিফট করা মানে কি তার যে ডাইরেকশনটাকে চেঞ্জ করা। তাহলে দেখো ডাইরেকশন যদি চেঞ্জ করতে যাই, আমি যদি ধরো যে এই একটা ভেক্টর হলো, এই একটা ভেক্টর যদি আমি ধরলাম যে যদি এটা একটা ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ধরো এই ভেক্টরটাকে আমি নিচে নিয়ে আসি। দেখো ভেক্টরের তো তার ডাইরেকশনও সেম আছে, ম্যাগনিটিউডও সেম আছে। ধরো এই ভেক্টরটাকে আমি কিন্তু আবার এইখানে নিয়ে এসে এইভাবে আমরা শিফট করতে পারি, মানে সমান্তরালে আমরা শিফট করতে পারি। কিন্তু যদি এই ভেক্টরটাকে আমরা ধরো এই ভেক্টরটাকে তুলে নিয়ে গিয়ে আমি এইখানে কোথাও যদি আবার যদি শিফট করি, হ্যাঁ অবশ্যই আমরা শিফট করতেই পারি, কারণ এর ডাইরেকশন এবং ম্যাগনিটিউড সেম আছে। কিন্তু যদি এই ভেক্টরকে ধরো আমরা এরকম ভাবে কোথাও শিফট করার চেষ্টা করি, তাহলে সেটা হবে কি ভুল। ভেক্টরকে তাহলে কি এইভাবে শিফট করা যায়। আশা করি তোমাদের পুরোটা বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট বক্সে জানাবে, বাকিটা বোঝানোর চেষ্টা করব। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।